ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে সরলরেখা চ্যাপ্টারে 2A অনুশীলনী 2 এর আমরা দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর সমস্ত অঙ্ক করে দিয়েছি। যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা উপরে আই বাটন ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে চলো দীর্ঘ উত্তরধর্মী শুরু করা যাক। প্রথমে যে অঙ্কটা বলেছে, যে একের অঙ্কটাই 2,3 বিন্দুগামী কোনো সরলরেখা দ্বারা অক্ষ দুটি ছেদিতাংশের সমষ্টি 10 একক। তো সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তো কোন একটা ছেদিতাংশ আকার সরলরেখা রয়েছে, ধরো এই বিন্দু আর এই বিন্দুতে কাট করেছে, বলেছে এদের ছেদিতাংশের সমষ্টি 10 একক। তো বেশ, ছেদিতাংশ আকার সরলরেখার সমষ্টি আমরা সরলরেখাটা আমরা এইভাবে ধরি, x/a + y/b = 1। এই যে সরলরেখাটা বলেছে 2,3 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় 2 আর y এর জায়গায় 3 বসালে স্যাটিসফাই করবে সরলরেখাটা। দেখো এই একটা সমীকরণ। আর এই বিন্দু কাট পয়েন্ট হচ্ছে a, 0 আর এটা হচ্ছে 0, b। বলেছে যে ছেদিতাংশের সমষ্টি 10 আর তাহলে সেক্ষেত্রে a + b = 10 এটা হবে। এই যে দুটো সমীকরণ পেলাম, সেই সমীকরণ দুটো থেকে সমাধান করলে a আর b এর মান বেরিয়ে চলে আসবে। সেই a আর b এর মান তুমি যদি এই মেন সমীকরণে পুট করে দাও, সেটা হবে অ্যান্সার। আর সেটাই আমরা করেছি, দেখে নাও একবার। এখানে মান বসিয়েছি, তারপরে a + b 10। এখান থেকে আমরা সমাধানটা তোমরা দেখে নাও। সমাধানটা আর লাইন বাই লাইন বোঝাচ্ছি না, টাইম নষ্ট করব না, ঠিক আছে? একে দেখলেই বুঝতে পারবে। আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যে মূল বিন্দুগামী দুটি সরলরেখা 4x + 3y = 12 সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে ত্রিখণ্ডিত করে। তো সরলরেখা দুটি সমীকরণ নির্ণয় করো। খুব ভালো অঙ্ক। বলছে মূল বিন্দুগামী দুটি সরলরেখা রয়েছে, যেটা কিনা এই সরলরেখাকে 3টে ভাগে ভাগ করেছে। তো আমি প্রথমে তো এই সরলরেখাটাকে 4x + 3y = 12, এটাকে আমরা কি লিখতে পারি, যে x/3 + y/4 = 1 ডাইরেক্ট করলাম। তো এই সমীকরণটাকে দেখে বুঝতে পারছি যে এই পয়েন্টটা হচ্ছে 3,0 আর এই পয়েন্টটা হচ্ছে 4,0। এখন দুটো সরলরেখা রয়েছে, একটু বড় করে আঁকলে ভালো হবে। এই যে এটা হচ্ছে 3,0, এটা হচ্ছে 0,4। তো এখন যে সরলরেখাটা পেয়েছি, সেই এই সরলরেখাটাকে দুটি সরলরেখা রয়েছে, যেটা কিনা মূল বিন্দু দিয়ে গিয়েছে এবং এই সরলরেখাটাকে সমান 3টে ভাগে ভাগ করেছে। তাই বলেছে দেখো সমত্রিখণ্ডিত করেছে। তো সেক্ষেত্রে ছবিটা আঁকবো কিভাবে? ছবিটা তুমি আন্দাজ করে এইখানে একটা কাট করবে আর এখানে একটা কাট করবে। দেখো একটা সরলরেখা এই দিক দিয়ে গিয়েছে ভেবে নি, আর একটা সরলরেখা এই দিক দিয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে যে সরলরেখাটাকে সমান 3টে ভাগে ভাগ করেছে। ঠিক মতো করে এঁকে নেবে, 3টে ভাগে ভাগ করেছে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি নাম দাও, এটা ডি নাম দাও, তোমাকে এটা ও নাম দাও। তোমাকে বলেছে যে এই দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে তোমাকে বের করতে হবে ওডি সরলরেখার সমীকরণ আর ওসি। তো ওডি এবং ওসি, এই বিন্দুটা তো 0,0, ওডি আর ওসি বের করতে গেলে আমার কাজ হবে কি, সি পয়েন্টার স্থানাঙ্কটা বের করা আর ডি পয়েন্টার স্থানাঙ্কটা বের করা। কিভাবে বের করব ডি আর সি? দেখো আমি যদি ডি বিন্দুটা স্থানাঙ্ক বের করতে চাই, এই ডি বিন্দুটা এ বি বাহুকে অন্তর্বিভক্ত করেছে। এবার কত অনুপাতে অন্তর্বিভক্ত করেছে? ধরো এইটা হচ্ছে 1, 2, এটা 3, তা সেক্ষেত্রে এটা 2:1 অনুপাতে ডি পয়েন্টটা অন্তর্বিভক্ত করেছে। এইটা গোটাটা ধরে নেব 2, এটা 1, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তো এই পয়েন্ট জানা আছে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে এই পয়েন্টটা অন্তর্বিভক্তের ফর্মুলা লাগিয়ে আমরা বের করব। ওই একইভাবে এই সি পয়েন্টটাকে কি অনুপাতে এ বি সরলরেখা, মানে সি পয়েন্টটা এ বি সরলরেখা কি অনুপাতে ভাগ করেছে? প্রথম সবসময় এক্স অক্ষ থেকে শুরু করতে হয়। এটা হচ্ছে 1:2, এইটা বাকিটা 2 হবে, এই কেসের ক্ষেত্রে 2 হবে এইটুকু। তো সেক্ষেত্রে এটা 1:2 অনুপাতে সি পয়েন্টটা এ বি সরলরেখাকে ভাগ করেছে। ওই একইভাবে অন্তর্বিভক্ত ফর্মুলা লাগিয়ে সি পয়েন্টটা বের করব।
আর সি আর ডি পয়েন্ট পেয়ে গেলে তুমি তখন দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা, তো তুমি ফর্মুলা তো জানোই, সেই ফর্মুলা বসালেই হয়ে যাবে। আর সেটাই এখানে করেছি, তুমি একটু অঙ্কটা দেখে নাও। দেখো ওই ডি পয়েন্টটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তাহলে ডি পয়েন্টটা বের করে নিয়েছি। ওই একইভাবে সি পয়েন্টটা 1:2 অনুপাতে বিভক্ত করেছে, সি পয়েন্টটা বের করে নিয়েছি। এরপরে আমার কাজ হয়েছে কি, ওডি, এই যে মানে দুটো পয়েন্ট দেওয়া থাকলে দুটো পয়েন্ট আকারে সরলরেখা সমীকরণের ফর্মে বসিয়েছি, ওডি পেয়েছি আর ওসি পেয়েছি। বাস, এটা তোমরা দেখে নিও, ঠিক আছে। চলো এবার 3-এরটা শুরু করা যাক। 3-এরটা কি বলেছে, একটি পরিবর্তনশীল সরলরেখা এবি যা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। বেশ, সর্বদাই একটি নির্দিষ্ট বিন্দু আলফা কমা বিটা দিয়ে যায়। যে বিন্দুতে এবি সরলরেখাংশ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। প্রথমত বোঝা যাচ্ছে যে এবি সরলরেখা, ধরি এবি যে এই যে সরলরেখা সমীকরণ x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1, ক্লিয়ার? তো এই যে সরলরেখাটা এক্স ও ওয়াই অক্ষকে ধরে না a,0 আর এটা 0,b বিন্দুতে ছেদ করেছে। এবার এই সরলরেখা উপর, এই সরলরেখাটা কিনা একটা আলফা কমা বিটা বিন্দুগামী, তো আলফা কমা বিটা বিন্দুটা এই সরলরেখাকে স্যাটিসফাই করবে। তাহলে আমি বলতে পারি আলফা বাই এ প্লাস বিটা বাই বি ইজ ইকুয়াল টু 1, এটা বলতেই পারি। এটা একটা রেখে দেবো। এবার কি বলেছে, যে বিন্দুতে এ বি রেখাংশ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে সেই বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। তো এটা ধরো এ বি সরলরেখা, তো এ বি সরলরেখার উপর একটা বিন্দু সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে। সেই বিন্দুটা এই বি সরলরেখাটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তো সেই সি পয়েন্টটা 2:1 বলতে প্রথমে এক্স থেকে যাব 2 ধরে নাও এখানে আন্দাজ করে, বাকিটা 1, তাহলে এখানে ধরে নেব এই বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে। এই বিন্দুটা এ বি সরলরেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, এটাকে সি নাম দাও। এবার ওই বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে বললে, এর আগে আমরা শিখে এসেছিলাম যে কোনো পয়েন্টের সঞ্চারপথ নির্ণয় করতে বললে সেই পয়েন্টটাকে আমরা এইচ কমা কে ধরে নেব, ঠিক আছে। দিয়ে এখন এই সি পয়েন্টের সঞ্চারপথ নির্ণয় করতে হবে। আমার কাজ হবে এইচ আর কে দিয়ে একটা সমীকরণ আনা, তারপরে এইচ এর জায়গায় এক্স পুট করা আর ওয়াই কে এর জায়গায় ওয়াই পুট করা, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো দেখো এই সি পয়েন্টটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে সি পয়েন্টটা অন্তর্বিভক্তের ফর্মুলা লাগিয়ে আমরা বের করে নেব, ঠিক আছে। তো প্রথমে দেখো অঙ্কটা কি করেছি, প্রথমে বলেছি যে এই সমীকরণটা ধরে নিয়েছি, তারপরে আলফা কমা বিটা বিন্দুগামী, তাহলে আলফা কমা বিটা বসে এটা 1 নম্বর নাম্বার দিয়েছি। এরপর আমরা সি পয়েন্টটা এইচ কমাকে ধরেছি, আবার 2:1 অনুপাতে বিভক্ত করেছে, এ আর বি পয়েন্টটা দেওয়া আছে, তাহলে সি পয়েন্টের স্থানাঙ্ক অন্তর্বিভক্ত ফর্মুলা লাগিয়ে এইটা হয়। এবার তুমি তুলনা করো, এটা নিশ্চয়ই এইচ এর সঙ্গে সমান হবে আর এটা কে এর সঙ্গে সমান হবে, সমান করিয়েছি। এখান থেকে আমরা এ আর বি এর মান বের করেছি, আর এ আর বি এর মান পেয়ে গেলে তুমি আবার সেই 1 নম্বরে বসাবে, বসিয়ে তখন এইচ আর কে দিয়ে একটা সমীকরণ তৈরি হয়ে যাবে। আর এইচ আর কে দিয়ে তৈরি হয়ে গেলে এইচ কমা কে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ, এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই বসিয়ে দিলে এটাই হলো অ্যান্সার। চলো এবার 4টা শুরু করি। 4টা বলছে 2,3 বিন্দুগামী একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। ঠিক আছে, তো 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে। মনে করি সরলরেখাটা x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1, ছেদিতাংশ আকার সরলরেখা সমীকরণ। তো সেক্ষেত্রে অক্ষ দুটির সঙ্গে 12 ক্ষেত্রফল তৈরি করছে। আচ্ছা 12 ধরে নাও, এটা এ এটা বি পয়েন্ট, এই সরলরেখাটা ধরে নিলাম, তার মানে এটা a,0, এটা হচ্ছে 0,b। বেশ, তোমাকে বলেছে যে এই যে সরলরেখাটা আবার 2,3 বিন্দুগামী, তো 2,3 বিন্দুগামী হলে x এর জায়গায় 2 বসাও, y এর জায়গায় 3 বসাও, ইজ ইকুয়াল টু 1, এই একটা রেখে দিলাম 2,3 বিন্দুগামী, ঠিক আছে। এখন বলেছে এই অক্ষ দুটো সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে সে ত্রিভুজের
ক্ষেত্রফলটা তোমাকে বলে দিয়েছি, এইটুকুর ক্ষেত্রফল কত বলে দিয়েছে, 12 বর্গ একক। তো 12 বর্গ একক বলে দিলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এটা সমকোণী ত্রিভুজ। তো হাফ ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে এ, উচ্চতা কত বি, ইজুকলটা আমরা 12 লিখতে পারি, এইটা লিখতে পারি। আবার এইটা একটা সমীকরণ রয়েছে 1 নম্বর, আর এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ ধরে নাও, ঠিক আছে। এখন এই দুটো থেকে আমাকে এ আর বি এর মান বের করে নিতে পারলেই, যদি এ আর বি এর মান বের করে নিতে পারি, সেটা এই মেন সমীকরণে বসালেই তো সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। এবার তুমি আমাকে একটা কথা বলো, এখানে যে আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইজুকাল টু 12 দিয়েছি, এখানে মড দিইনি। মড কেন দিইনি, কারণ অঙ্কটা পড়ো ভালো করে, যে সরলরেখাটা তুমি ধরেছো এ আর বি এর মান পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা হতে পারে, সেই অনুযায়ী আমি ফার্স্ট কোঅর্ডিনেট দিয়েছি, এটা সেকেন্ড থার্ড ফোর্থ যে কোনো কোঅর্ডিনেটে হতে পারে ত্রিভুজটা। কিন্তু কি বলেছে যে 2,3 বিন্দুগামী সরলরেখাটা, তো সেক্ষেত্রে আমরা সেটাকে ফার্স্ট কোঅর্ডিনেটেই ধরবো ত্রিভুজটা, ঠিক আছে। 2,3 বিন্দুগামী যেহেতু এবং অক্ষ দুটোকে ছেদ করে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করেছে, এটা ফার্স্ট কোঅর্ডিনেটেই ধরবো, সেক্ষেত্রে আমরা মডটা দিইনি। তো অঙ্কটার সমাধানটা তোমরা দেখে নাও। সরলরেখার সমীকরণ এটা ধরেছি, এটা 2,3 বিন্দুগামী, এটা রেখে দিয়েছি। এরপরে আমরা প্রশ্নানুসারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 12 করেছি। 12 করার পরে যে সমাধান করে এ আর বি এর মান বের করেছি, সেটা হচ্ছে এখান থেকে বি এর ভ্যালুটা বের করে নিয়ে 2 নম্বরে বসিয়েছি। 2 নম্বর বলতে এই যে এইখানে বি এর মানটা বসিয়ে এ বের করেছি, ঠিক আছে। এই ক্যালকুলেশনগুলো তোমরা দেখে নেবে, এগুলো একদম সহজ জিনিস, তোমরা নিজে দেখলেও বুঝতে পারবে। এ আর বি এর মান পেয়ে গেলে তখন আমরা ফাইনালি মেন সমীকরণে বসালে ইকুয়েশনটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। চলো তারপরে 5এরটা শুরু করা যাক। আচ্ছা, 5এর অঙ্কটা উদাহরণ নম্বর 23-এর মতো, তবুও অঙ্কটা করে দিয়েছি। কি বলেছে, একটা সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 24 বর্গ। বেশ, তো সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে অক্ষ দুটির সঙ্গে, তো যে কোনো ছেদিতাংশ আঁকা সরলরেখার সমীকরণ আমরা ধরে নেব। এইটা ক্লিয়ার? তোমাকে এখানে ছবি আঁকা আছে, এইটুকুর ক্ষেত্রফল বলে দিয়েছে 10, না ক্ষেত্রফল বলে দেয়নি, কি বলে দিয়েছে, ক্ষেত্রফল 24 বর্গ একক বলে দিয়েছে, কিন্তু অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 একক। তাহলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় কর। বেশ, অতিভুজের দৈর্ঘ্য এইটুকু নিশ্চয় 10 একক। এবার প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি, যে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 24, আর এই ক্ষেত্রে যে অতিভুজে, এটা দেখো এটা অতিভুজ, এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে বি, তাহলে ভূমি আছে উচ্চতা আছে, অতিভুজের ফর্মুলা রুট ওভার ভূমি স্কয়ার যোগে লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু 10 করেছি। এখানে মড দিয়েছি কেন, কারণ এ আর বি এর মান পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা তাই হতে পারে, যে কোঅর্ডিনেটে থাকতে পারে, ওই কোঅর্ডিনেটের জন্য এটা মড দিয়েছি। এখন আমার কাজ হবে এই দুটো সমীকরণ থেকে আমাকে এ আর বি এর মান বের করা হয়ে গেলে তোমাকে মেন সমীকরণে বসালেই অ্যান্সার পেয়ে যাবো। কিন্তু এই অঙ্কটায় এই সমাধানটা ভীষণ জটিল এবং কঠিন, তোমরা একটু মন দিয়ে দেখবে। মডটা যেই আমি উঠিয়ে দিলাম, সেক্ষেত্রে প্লাস মাইনাস হয়ে গেল, তাহলে এ বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 48, আর এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 100। তো যখন আমি এ বি প্লাস 48 ধরছি, তখন আমি এই সমীকরণ থেকে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা কি লাগাচ্ছি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা। এখান থেকে এ প্লাস বি এর ভ্যালু বের করে নিচ্ছি। আবার যখন এ বিটা নেগেটিভ 48 নিচ্ছি, তখন আরেকটা এ প্লাস বি এর সমীকরণ বেরোচ্ছে। ক্লিয়ার? এবার এই এ প্লাস বি দুটো বেরোলো, এখন আমার কাজ হবে এ মাইনাস বি বের করা, তবে আমি তখন আবার সমাধান করলে এ আর বি এর মান পাবো। তো আবার একবার পজিটিভ এ বি ইজ ইকুয়াল টু পজিটিভ 48 নেব, দিয়ে ফর্মুলাটা চেঞ্জ করে দেবো। দেখো মাইনাসের ফর্মুলা লাগিয়েছি, এটাও একটা ফর্মুলা স্কয়ার প্লাস বি স্কয়ার, তো মাইনাসের ফর্মুলা লাগিয়ে এ মাইনাস বি বের করেছি, আবার আরেকটা এ মাইনাস বি বের করেছি। যখন এ বি নেগেটিভ 48 নিচ্ছি, তখন একটা এ মাইনাস বি বের করেছি। ঠিক আছে? এবার খেয়াল করে দেখো, এ প্লাস বি মানে হিসাব মতো দুটো চারটে বেরিয়েছে, এ মাইনাস বি মানে দুটো অ্যান্সার, তার মানে দুটো চারটে বেরিয়েছে। এবার সেখান থেকে আমরা প্রথমের এ প্লাস বি
আর প্রথমের a মাইনাস বি, প্রথমের a প্লাস বি এক জায়গায় করেছি, আর তারপরে আবার সেকেন্ড a প্লাস বি আর ওইদিকে সেকেন্ড a মাইনাস বি এক জায়গায় করেছি, দুটো সমীকরণ এক জায়গায় করেছি। এই সমীকরণকে সমাধান করে আমরা একটা, দুটো, তিনটে, চারটে সলিউশন, 4 রকম সলিউশন পাবো। ফার্স্টে a8 b6 a-8 b-6, আবার তুমি যদি a এর মান 6 আর b এর মান 8 বসাও তাও স্যাটিসফাই করবে, যে কোনো দুটো সরলরেখাকে স্যাটিসফাই করবে, এটাও তাই। তো সমাধানটা তোমরা চেক করে নেবে। তার মানে আমরা কি পাচ্ছি, 2 জোড়া সলিউশন পাচ্ছি এই দুটো ইকুয়েশন থেকে, 4টে সলিউশন পাচ্ছি। আবার এই দুটো ইকুয়েশন থেকে একইভাবে 4টে সলিউশন পাচ্ছি, তাহলে মোট 8টা এ আর বি এর মান পাচ্ছি। ওই 8 রকম এ আর বি এর মান পেলে আমরা তখন 1 নম্বর সমীকরণে একটা একটা করে বসালে আমরা কতগুলো অ্যান্সার পাবো, 8টা ইকুয়েশন পাবো, 8টা অ্যান্সার পাবো। তো পরে ওই এ আর বি এর মান বসিয়ে আমরা তখন 8টা সলিউশন বের করেছি। এবার সেটাকে এক জায়গায় করে এইভাবে লিখেছি। তোমরা সমাধানটা দেখে নেবা, সমাধানটা একটু জটিল, আর এই ধরনের অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। দেখে নেবা সমাধানটা। চলো এবার 6এর অঙ্কটা শুরু করা যাক। 6এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। পড়ো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু দুটো দেওয়া আছে, 2a, 0 আর 0, a এবং সমান বাহু দুটির একটির সমীকরণ হচ্ছে x = 2a। ত্রিভুজটির অন্য বাহু দুটির সমীকরণ এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। বেশ, প্রথমে আমি একটা x অক্ষ y অক্ষ টেনে নিলাম। এবার প্রান্তবিন্দু, যেটা ত্রিভুজের ভূমি, তার প্রান্তবিন্দু দুটো দেওয়া আছে। ধরে নাও এটা a, এইটা তাহলে হবে এইটুকু হচ্ছে, এইখানে হচ্ছে 2a, 0, এই একটা পয়েন্ট রয়েছে, আর একটা পয়েন্ট কত হচ্ছে 0, a, 0, a, এটা 0a ধরে নাও এইখানে, তাহলে এইখানে ধরো 0, a। এই দুটোকে আমি যদি জুড়ে দিই, এইটা হচ্ছে সেই ত্রিভুজটার ভূমি। এইভাবে ত্রিভুজটা হবে, ধরো এটা ভূমি। তো ভূমি হলো আরেক দুটো বাহুর মধ্যে একটা বাহু সমীকরণ দিয়ে দিয়েছে। তা একটা বাহু সমীকরণ কি দিয়েছে, যে x = 2a, x = 2 এর বাহুটা কোনটা হবে। x = 2a বলতে x = কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা x কনস্ট্যান্ট হলে সেক্ষেত্রে আমরা সেটা y অক্ষের সমান্তরাল জানি। x = কনস্ট্যান্টের সমীকরণ হচ্ছে y অক্ষের সমান্তরাল হয়। নেগেটিভ কনস্ট্যান্ট হলে এই দিকে হতো, y অক্ষের সমান্তরাল হতো, কিন্তু এই x এর ঋণাত্মক দিকে হতো। তো সেক্ষেত্রে x = a এর সমীকরণ হবে এইটা, x = a এইটা। তাহলে এই ক্ষেত্রে লাইনটা হবে এইভাবে যাবে লাইনটা। এটা হচ্ছে x = a এর সমীকরণ, a এর সমীকরণ। এটা হচ্ছে x = a। এটা এইভাবে লম্বভাবে যেত। আমি ত্রিভুজটা তৈরি করার জন্য এইটুকু আঁকলাম। এইবার বাকি আরেকটা লাইন, এইটা আমি জুড়ে দিচ্ছি, জুড়ে দিলাম। দেখো এবার ভূমির প্রান্তবিন্দু দেওয়া ছিল এবং সমান বাহু দুটির একটির সমীকরণ এইটা, তাহলে নিশ্চয়ই এই বাহুর সঙ্গে এই বাহু সমান বলেছে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা ভূমি। ঠিক আছে, তো তোমাকে তাহলে এই সরলরেখা সমীকরণ দেওয়া আছে, এই সরলরেখা এবং এই সরলরেখার সমীকরণ তোমাকে বের করতে হবে এবং ভিতরে ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে হবে। বেশ, তো প্রথম কাজ হবে আমার এই সি পয়েন্টটা আমাকে বের করে নেওয়া। সি পয়েন্টটা কিভাবে বের করব, এখানে ধরো এখানে এ বি সি পয়েন্ট দিয়ে দিলাম। সি পয়েন্টটা কিভাবে বের করব, সি পয়েন্টটা বের করতে গেলে আমাকে দরকার এক্সটা দরকার। এক্স কত হবে সি পয়েন্টে, দেখো এখান থেকে এক্স হচ্ছে 2a, তাহলে এখানেও 2a হবে, সব জায়গায় 2a হবে। তাহলে এই 2a এক্স এর জায়গাটা পেয়ে গেলাম। ওয়াইটা কিন্তু এ থেকে সি যে কত সেটা আমরা জানি না, তো সেক্ষেত্রে আমরা কিছু একটা ধরে নেব, 2a, এইচ ধরে নাও, এইচ ধরে নেব। ঠিক আছে, তো সি পয়েন্টটা আমি ঠিকঠাক করে তৈরি করলাম, 2a, এইচ। পরে আমরা এইচ এর ভ্যালুটা বের করব। তাহলে বিন্দুগুলো পেয়ে গেলাম। এবার তোমাকে এই বাহু আর এই বাহু দুটো সমীকরণ বের করতে হবে আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো ভালো করে দেখো, এই বি পয়েন্ট আর এ পয়েন্টের যেহেতু স্থানাঙ্ক আমার দেওয়া আছে, তাহলে এ বি বাহুর সমীকরণ আমি ক্লিয়ার পেয়ে যাব। আমি ওয়াই মাইনাস এ বাই
এক্স মাইনাস জিরো ইজ ইকুয়াল টু জিরো মাইনাস এ বাই টু এ মাইনাস জিরো। আমি এই দুটো পয়েন্ট থেকে সরলরেখার সমীকরণ তৈরি করতে পারলাম। এ বি সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম। এমনি আমার এই বি সি সরলরেখার সমীকরণটা বের করতে হবে। তো আমরা বিসি সরলরেখার সমীকরণ পেতে গেলে আমাকে এইচ এর ভ্যালুটা দরকার, তবে আমি ক্লিয়ারভাবে বিসি সরলরেখার সমীকরণটা পাবো। তো সেক্ষেত্রে একটা ওরা কন্ডিশন বলে দিয়েছে যে এই বাহু আর এই বাহু সমান, অর্থাৎ কি বলে দিয়েছে যে এসি সমান সমান হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে আমরা এ বিন্দু স্থানাঙ্ক জানি, সি বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে এসি দৈর্ঘ্য রুট ওভার এইভাবে হবে যে 2a মাইনাস x1 মাইনাস x2 করে দাও স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 করে দাও h মাইনাস জিরো ইজ এটা হচ্ছে এসি ইজ ইকুয়াল টু বিসি কত হবে, বিসির ক্ষেত্রে রুট ওভার 2a মাইনাস জিরো স্কোয়ার প্লাস h মাইনাস এ তার হোল স্কোয়ার। দেখো যেহেতু এই দুটো বাহু সমান, এর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এর দৈর্ঘ্য করে দিচ্ছি। এখান থেকে আমরা খুব সুন্দরভাবে এখানে কত হবে এইচ স্কোয়ার, এটা কত হবে, এটার ক্ষেত্রে স্কোয়ার স্কোয়ার বাদ দিলে 2a, এটা হচ্ছে 4a স্কোয়ার প্লাস h মাইনাস এর হোল স্কোয়ার। দেখো এই যে সমীকরণটা পেলাম, এইভাবে করে আমাকে পরবর্তীতে এইচ এর মানটা বের করে নেব ক্যালকুলেশন করে। তা সেটাই করেছি। এখানে একবার দেখে নাও, সি পয়েন্টটা ধরেছি, ধরাটা বুঝিয়ে দিলাম। তারপরে এবি সরলরেখার সমীকরণ বের করেছি। ঠিক আছে, এবি সরলরেখার সমীকরণ বের করার পরে আমরা দুটো বাহু যেহেতু সমান, বিসি আর এসি দুটো দৈর্ঘ্য সমান করে দিয়েছি। ক্যালকুলেশন করতে করতে আমার সি বেরিয়ে চলেছে, ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে। ক্যালকুলেশন করে আমার সি বলছি কেন, এইচ বেরিয়ে চলে এসছে। এইচ বেরিয়ে গেলেই আমরা ক্লিয়ারভাবে সি পয়েন্টটা পেয়ে যাচ্ছি। এইচ বেরিয়ে গেলে সি পয়েন্টটা পেয়ে যাচ্ছি 2a, 5a বাই 2। সি পয়েন্ট পেয়ে গেলে আমার তো এবি বাহু বের করে নিয়েছে আগেই, বিসি বাহুটা বের করার দরকার আমার। দুটো বাহুর অ্যান্সার চেয়েছে, দুটো বাহুর বিসি বাহু বের করতে গেলে বি পয়েন্টও জানি, সি পয়েন্টও আমার জানা আছে। দুটো বিন্দুর সরলরেখার দুটো বিন্দু যা থাকলে সরলরেখার সমীকরণটা প্যাটার্নে লিখেছি, ক্যালকুলেশন করেছি, এটা হবে অ্যান্সার সরলরেখার সমীকরণ বিসি বাহুর। আর লাস্ট যেটা যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এইটা বোঝার মতো আছে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জানি। এবার এইটা যদি তুমি ভূমি ধরে উচ্চতাটাকে এইটা ভাবো, সেক্ষেত্রে এই বিন্দুটা পাওয়াটা খুব মুশকিল, বা এই উচ্চতাটা বের করাটা খুব মুশকিল। সেক্ষেত্রে ত্রিভুজটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, দিয়ে আমি এইটাকে ভূমি ধরছি। তাহলে এইটাকে ভূমি ধরলে এই ভূমির দৈর্ঘ্যটা এখন আমার জানা আছে, মানে এইচ এর মানটা জানা আছে, যেটা বেরিয়েছে তোমার এইচ এর মানটা বেরিয়েছে 5a বাই 2, মানে এই ভূমিটা হচ্ছে 5a বাই 2। এটা যদি ভূমি ভাবি ত্রিভুজের, তাহলে নিশ্চয়ই এখান থেকে লম্ব টানলে এটা ডি বিন্দু নাম দিয়েছি, বিডি হচ্ছে কি উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি দেওয়া আছে, উচ্চতাটা খেয়াল করে দেখো, এই যে বিডি এইটা, এই যে বিডি এটা নিশ্চয় ও এর সঙ্গে সমান, বিডি দৈর্ঘ্যটা ও এর সঙ্গে সমান। তাহলে হাফ ইন্টু এই যে ভূমি আর উচ্চতাটা যেটা বলছো সেটা হচ্ছে উচ্চতাটা কত, ও এ কত, ও এ হচ্ছে 2a। তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু এসি গণিত বিডি, তারপরের লাইনে হাফ ইন্টু 5a বাই 2 ভূমি ইন্টু কত হবে 2a। সেটা আমরা এখানে করেছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মড দিতে হবে, এর মান পজিটিভ নেগেটিভ আসতে পারে। তারপরে দিকে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করতে করতে এ স্কোয়ার চলে এসছে, তার মানে এর মান পজিটিভ নেগেটিভ যাই হোক অ্যান্সার নেগেটিভ হবে না। এই কারণের জন্য মড দেওয়াও যা না দেওয়া তাই মড তুলিয়ে দিয়ে লিখেছি। এটা তোমরা দেখে নিও। চলো আমরা 7 অঙ্কটা শুরু করি। 7 অঙ্কটা কি বলেছে, যে 7 অঙ্কটা উদাহরণ নম্বর 13 মতো, তো তোমরা ওইখান থেকেও দেখে নিতে পারো, তবুও করে দিচ্ছি। যে 4,5 ও 7,-1 বিন্দু দুটি সংযোজক রেখাংশ 5x + 4y = 4 সরলরেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত করেছে। ধরে নাও এটা একটা সরলরেখা যেটা কিনা 5x + 4y = 4। এই সরলরেখাটা বলছে এইখানে একটা বিন্দু রয়েছে ধরে নাও 4,5, আর এইখানে একটা বিন্দু রয়েছে 7,-1। এই দুটো সংযোজক সরলরেখাকে
কি অনুপাতে এই সরলরেখাটা ভাগ করে দিয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তো আমি ধরে নেব m/n অনুপাতে বিভক্ত করেছে। m/n অনুপাতে বিভক্ত করলে আমরা দেখো ধরে নিয়েছি m/n অনুপাতে বিভক্ত করেছে। ঠিক আছে, লেখাটা তোমরা পড়ে নেবে। এরপরে খেয়াল করে দেখো, এই যে m/n অনুপাতে বিভক্ত করেছে, এখন আমার কাজ হবে এই ছেদ বিন্দুটা বের করা। এই ছেদ বিন্দুটা কিভাবে পাবো? আমরা এখানে অন্তর্বিভক্তের ফর্মুলা লাগিয়ে ছেদ বিন্দুটা বের করে নিয়েছি, এই ছেদ বিন্দুটা। এবার খেয়াল করে দেখো, এই যে ছেদ বিন্দুটা বের করেছি সেটা কিনা এই সরলরেখার উপর অবস্থিত হবে। এই সরলরেখার উপর অবস্থিত হলে নিশ্চয়ই এই সরলরেখাকে স্যাটিসফাই করবে। এই কারণের জন্য এক্স এর জায়গায় আমরা এই পয়েন্টটা আর ওয়াই এর জায়গায় এই পয়েন্টটা বসিয়ে দিয়েছি। পরবর্তীতে বসিয়ে দেওয়ার পরে আমার অ্যান্সার এসে m/n = -4/3। এখানে একটা কথা বলার আছে, যে অনেকে কোশ্চেন করতে পারো যে এখানে তো আপনাকে বলেনি যে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করেছে, শুধু বলেছে বিভক্ত করেছে। তা ছেদবিন্দু বের করতে গেলে আপনি অন্তর্বিভক্তের ফর্মুলাই কেন লাগালেন? তা ছেদবিন্দু যদি তোমাকে উল্লেখ করে না দেয় যে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করেছে, সেক্ষেত্রে তুমি যে কোনো ফর্মুলা লাগালেই হবে। তুমি অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত যে কোনো একটা ফর্মুলা তুমি অ্যাপ্লাই করবা, কিন্তু ম্যাক্সিমাম তোমার অন্তর্বিভক্তের ফর্মুলাটাই অ্যাপ্লাই করে, কারণ প্লাস থাকলে ক্যালকুলেশন করাটা সুবিধা হয়। তো কেসটা কি হয়েছে, যে অন্তর্বিভক্তের ফর্মুলা লাগিয়ে দেখা যাচ্ছে যে নেগেটিভ আকারে অ্যান্সার এসছে, মানে অনুপাতটা নেগেটিভ এসছে। তো নেগেটিভ যখন আসছে তখন আমি সবসময় মনে রাখবে যে অন্তর্বিভক্তের ফর্মুলা লাগাচ্ছি, অথচ অনুপাতটা যদি নেগেটিভ আসে তাহলে নিশ্চয় ওই ছেদবিন্দুটা অন্তর্বিভক্ত করেনি, ওই ছেদবিন্দুটা বহির্বিভক্ত করেছে। ঠিক আছে, ওই লাইনটা ওই মানে দুটো সংযোজক সরলরেখাকে তোমার মানে এই যে লাইনটা তোমার m/n অনুপাতে অন্তর্বিভক্ত করেনি, এটা বহির্বিভক্ত করেছে। ওই কারণের জন্য নেগেটিভ চলে এসছে। এখানে যদি আমি আগে থেকেই বহির্বিভক্তের ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম তাহলে কখনোই m/n নেগেটিভ আসতো না, তখন m/n 4/3 আসতো। তোমরা অ্যাপ্লাই করে দেখবে যে m/n তখন 4/3 আসতো, কিন্তু অঙ্কটায় যেহেতু বহির্বিভক্ত হওয়ার কথা, ওই জন্য আমরা অন্তর্বিভক্তের ফর্মুলা লাগিয়েছি বলেই নেগেটিভ এসছে। ঠিক আছে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে m/n অনুপাতে ওই সরলরেখাকে বহির্বিভক্ত করেছে। এবার কোনো অঙ্ক যদি অন্তর্বিভক্তই হয় আর তুমি যদি বহির্বিভক্তের এখানে ফর্মুলা লাগাও, তো সেক্ষেত্রে বহির্বিভক্তের ফর্মুলা লাগালে তখন তোমার বহির্বিভক্তের কেসে নেগেটিভ চলে আসবে। তখন তুমি সিদ্ধান্ত নেবে যে না, বহির্বিভক্ত না, অন্তর্বিভক্তই হয়েছে। ঠিক আছে, যদি নেগেটিভ চলে আসে। বেশ, আশা করি বুঝতে পেরেছ। এরপরে 8-এর অঙ্কটায় চলে এসো। 8-এর অঙ্কটায় বলেছে, এটা উদাহরণ নম্বর 20-র মতো, একদম সেম টু সেম অঙ্ক, সেই জন্য এটা নিয়ে আর সময় নষ্ট করছি না, তোমরা ওখান থেকে দেখে নিও। 9-এর অঙ্কটাও তাই। 9-এর অঙ্কটা হচ্ছে উদাহরণ নম্বর 24-এর মতো, কিন্তু উদাহরণ নম্বর 24-এ 9-এর অঙ্কটা যেভাবে করে দেওয়া আছে একটু হয়তো তোমাদের জটিল হয়ে যেতে পারে। ওই কারণের জন্য আমরা এটা একটু অন্য পদ্ধতিতে করিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, যে এই একটা পয়েন্ট যেটা কিনা -2 আর -5 বিন্দুগামী, -2 আর -5। এবার এই বিন্দুগামী একটি সরলরেখার প্রবণতা হচ্ছে 3/4। বেশ, তো সরলরেখার উপর অবস্থিত বি বিন্দুর এ বিন্দু থেকে দূরত্ব 10 একক হলে বি বিন্দুর স্থানাঙ্ক কত? তো প্রথমে যদি কোনো সরলরেখার প্রবণতা দেয়া থাকে 3/4, এটা ধরে নাও এম প্রবণতা, আর ওই সরলরেখা যদি কোনো একটা পয়েন্ট মানে কোনো বিন্দুগামী হয়, তো সেই সরলরেখার সমীকরণটা আমরা কিভাবে তৈরি করব? সেই সরলরেখার সমীকরণটা আমরা তৈরি করব যে y মাইনাস y1 ধরতে গেলে y প্লাস 5 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু m, মানে ফর্মটা এরকম y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, এই ফর্মে হবে। তো ফর্মে বসাও, তাহলে কত হবে? y প্লাস 5 ইজ ইকুয়াল টু 3/4 x প্লাস 2। আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম, যেটা কিনা এ বিন্দুগামী আর প্রবণতা, মানে ওই সরলরেখার প্রবণতা হচ্ছে 3/4। দেখো করিয়ে দিয়েছি, এত বিন্দুগামী এবং এত প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ এইটা। ঠিক আছে, এবার তোমাকে কোশ্চেনে কি বলেছে ভালো করে পড়তে হবে। কোশ্চেনে বলেছে যে সরলরেখার উপর অবস্থিত বি বিন্দু এ বিন্দু থেকে দূরত্ব 10। বি বিন্দুটা আমরা স্থানাঙ্ক জানি না, ওই কারণের জন্য এইচ কমা কে ধরে নিয়েছি। সরলরেখার উপর কোন একটা জায়গায় বি বিন্দু রয়েছে, তার স্থানাঙ্ক আমরা এইচ কমা কে ধরে নিয়েছি। এখন তোমাকে বের করতে হবে যে এই এ বিন্দু, মানে তোমাকে বলেছে এ বিন্দু থেকে ওই বি বিন্দুর দূরত্বটা হচ্ছে 10 একক। এবার
এই এইচ কমাকে এই 1 নম্বর সরলরেখার উপরেই তো কোনো একটা জায়গা অবস্থিত, ওই কারণের জন্য এইচ কমাকে এখানে অ্যাপ্লাই করেছি, দিয়ে এখান থেকে এইচ এর মান বের করে রেখে দিয়েছি। এটা কাজে লাগবে, বা তুমি এইচ আর কে এর মান বসে এই পর্যন্ত রেখে দিতে পারো। এটা একটা থাকলো। আর কি বলেছে? আর বলেছে যে বি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব 10। এখন বি বিন্দু স্থানাঙ্ক জানা আছে এইচ কমাকে, আর এ বিন্দু স্থানাঙ্ক জানা আছে। দুটো বিন্দু দূরত্বের ফর্মুলা আমরা জানি x-x1 হোল স্কয়ার প্লাস y-y1 হোল স্কয়ার। সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দূরত্ব বের করার ফর্মুলা থেকে এটা দূরত্ব বের করেছি। প্রশ্ন অনুসারে এটাই সমান 10 করে দিয়েছি। 10 করে দেওয়ার পর ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করার সময় এই এইচ এর জায়গায় এইচ এর ভ্যালু বসিয়েছি। এই এইচ এর ভ্যালুটা কিভাবে পেলাম? এইখানে যখন এইচ কমাকে এখানে 1 নম্বর সরলরেখায় পুট করেছি, সেখান থেকে এইচ এর মানটা বের করে নিয়েছিলাম। এই মানটা তোমার তখন আমরা এখানে পুট করে দিলাম, দিয়ে সমাধানটা লাইন বাই লাইন দেখে নাও। সমাধান করতে করতে আমরা কে এর মান পেয়েছি। এবার দেখা যাচ্ছে যে কে এর ডবল মান এসছে, দুটো কে এর মান এসছে। ওই কারণের জন্য আমরা এইচও দুটো মান পাবো, এইচ এরও। তা কে এবং এইচ এর দুটো মান পেলে আমরা নিশ্চয়ই বি এর স্থানাঙ্ক দুটো পাবো। ঠিক আছে, তো এটা তোমরা সমাধানটা দেখে নেবে। বেশ, এবার 10এরটাই চলে এসো। 10এরটা কি বলেছে দেখো। 10এরটা বলেছে যে এ 1,2 বিন্দুগামী একটি সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে যদি এই সরলরেখার সঙ্গে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 সরলরেখার ছেদবিন্দুর এ থেকে দূরত্ব √6/3 একক হলে তবে থিটা এর মান নির্ণয় করো। বেশ, প্রথম কাজ হবে আমার এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে থিটা কোণ করেছে, তো সেক্ষেত্রে আমরা ধরে নেব প্রবণতাটা, ধরে নেব ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম ধরে নেব প্রবণতাটা। এবার প্রবণতা আছে আর ওই সরলরেখাটা এত বিন্দুগামী, তো তাহলে সেই সরলরেখার সমীকরণ কত হবে? এর আগের অঙ্কে আমরা দেখে এলাম, দেখে নাও। এ এত বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে, ধরি প্রবণতা ট্যান থিটা ইকুয়ালস টু এম। সরলরেখার সমীকরণ লিখে দিয়েছি, y-y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x-x1। এবার এখান থেকে এটাকে আমি একটু ক্যালকুলেশন করে এটাকে 1 নম্বর নাম্বার দিলাম। বইয়ে যে একটা সরলরেখা দিয়েছে সেটা হচ্ছে যে কত, যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। সেই সরলরেখাকে লিখে আমরা 2 নম্বর নাম্বার দিলাম। এখন বলেছে যে 1 আর 2 নম্বর যে সরলরেখা দুটো আছে তাদের ছেদবিন্দু থেকে এই এ সরলরেখার দূরত্ব এত। অঙ্কটা পড়ো। এই দুটো সরলরেখা ছেদবিন্দু থেকে এ বিন্দু দূরত্বটা হচ্ছে এত। তাহলে আগে আমার কাজ হবে যে 1 আর 2 থেকে ছেদবিন্দুটা আগে বের করি। ছেদবিন্দু বের করতে গেলে একটু সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করলাম। দেখো সমাধানটা তোমরা নিজে থেকে দেখে নেবে। এক্স আর ওয়াই এর মান বের করার পরে এটাই হলো প্রদত্ত ছেদবিন্দু। ছেদবিন্দু হলে এবার তোমাকে এই পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্ব বের করার ফর্মুলা লাগিয়ে দূরত্ব বের করেছি। ফর্মুলা লাগিয়েছি যে x-x1 এর হোল স্কয়ার প্লাস y-y1 এর হোল স্কয়ার। ঠিক আছে, √ওভার দিয়ে। এবার প্রশ্ন অনুসারে তোমাকে যে এই যে ছেদবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তোমাকে বইয়ে বলে দেওয়া আছে কত, √6/3। সেক্ষেত্রে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, এইটা ইজ ইকুয়াল টু এইটা। ঠিক আছে, এবার এখান থেকে সমাধান করে আমাকে কি করতে হবে, এম এর মান বের করতে হবে। এম এর মান বের করার সময় দেখে নেবে ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন খুব একটা জটিল নেই। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এম এর মান এসছে, দুটো মান এসছে 2 ± √3। এখন ট্যান থিটা এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা আমরা লিখেছি, তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি। তো একটা প্লাস একটা মাইনাস। এবার এটার ক্ষেত্রে তো মানটা মনে রাখবে, ট্যান 75 ডিগ্রি। এটা আমরা ত্রিকোণমিতিতে করেছি। তুমি যদি থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স করে রেখে দাও তাও হবে, কিন্তু মানটা এই ক্ষেত্রে মুখস্থ করে রাখবে, ট্যান 75 ডিগ্রি বা নিয়ে আসবে। আমরা ওটা দেখাইনি, আমরা ডাইরেক্ট করেছি। এটা হবে ট্যান 15 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 15 ডিগ্রি। ঠিক আছে, বেশ। এবার 11টা
উদাহরণ নম্বর 15 মতো, ওই জন্য আমরা করাইনি বা সময় নষ্ট করছি না, তোমরা ওখান থেকে দেখে করে নিও। 12 এবং 13 এই দুটো যে অঙ্ক, সেটা হচ্ছে এই সংক্ষিপ্ত উত্তরের 22-এর দাগের অঙ্কের মতো। 22, 23 ওই একই রকম অঙ্ক, সমবিন্দু হওয়ার অঙ্ক মতো। আমরা এই 12 এবং 13 করাইনি, তবুও বলে দিচ্ছি কি বলেছে দেখো। বলেছে মূল বিন্দু ও 2,3 বিন্দু সংযোজক সরলরেখা, আর বাকি দুটো সরলরেখা দিয়েছে। বলেছে যে সরলরেখা দুটির সঙ্গে সমবিন্দু কিনা, মানে 3টে সরলরেখা সমবিন্দু কিনা। একটা সরলরেখা তোমাকে দিয়ে দেয়নি, কিন্তু বলে দিয়েছে মূল বিন্দুগামী, মানে এই 0,0 আর একটা হচ্ছে 2,3, এই বিন্দুর সংযোজক সরলরেখাটা আমরা বের করব ফর্মুলা লাগিয়ে। আর ওই একটা সরলরেখা থাকবে, আর বাকি দুটো সরলরেখা রয়েছে এইটা আর এইটা। 3টে সরলরেখা যদি সমবিন্দুই হয়, তার ফর্মুলা আমরা জানি। 3টে সরলরেখা সমবিন্দু হলে আমরা প্রথম কাজ হবে যে এই প্রথমে তো এই 1 নম্বর সরলরেখাটাকে বের করে নেওয়া ফর্মুলা লাগিয়ে রেখে দিলাম, দিয়ে ওটাকে 1 নম্বর নাম্বার দেবো, আর বাকি দুটোকে 2 আর 3 নম্বর নাম্বার দেবো। এখন কথা হচ্ছে প্রথম দুটোকে সমাধান করে আমার এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। এবার ধরে নাও এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, দুটো সরলরেখার ছেদ বিন্দু বের করলাম সমাধান করে, এক্স আর ওয়াই এর মান বের করলাম। এবারে এই ছেদ বিন্দুতে আরেকটা সরলরেখা যদি সমবিন্দু হয়, 3টে সরলরেখা যদি সত্যিই সমবিন্দু হয়, সেক্ষেত্রে দুটো সরলরেখাকে সমাধান করে আমরা এক্স আর ওয়াই এর মান বের করে 3য় নম্বর সরলরেখায় বসাবো, যে দেখবো বাম পক্ষ সমান ডান পক্ষ আসছে কিনা। যদি সত্যি চলে আসে তবে আমরা বলতে পারবো যে 3টে সরলরেখাই সমবিন্দু। এটা তোমরা বাড়ি থেকে করে নেবে, দুটোকে সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করে 3য় নম্বর সরলরেখায় বসাবে, দিয়ে স্যাটিসফাই করছে নাকি দেখবে বাম পক্ষ সমান ডান পক্ষ অবশ্যই হবে, তোমাকে যেহেতু প্রমাণ করতে বলেছে। 13টাও তাই, 13টা এ বি সি আকারে দেওয়া আছে, ভয় খাওয়ার কিছু নেই, এমনি ক্যালকুলেশন করবে, যেভাবে 12টা করবে সেইভাবে 13টা করবে, হয়ে যাবে। আমরা ডাইরেক্ট 14 দাগের অঙ্ক আসবো। 14 দাগের অঙ্কটা তাই দেখো, 3টে সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, আর একটা হচ্ছে এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা ইজ ইকুয়াল টু কিউ, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা। এই সরলরেখা তিনটি এক বিন্দুগামী হওয়ার শর্ত কি, অর্থাৎ সমবিন্দু হওয়ার শর্ত কি। 3টে সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, তার শর্ত জিজ্ঞেস করতে বলে বের করতে বলেছে। সেক্ষেত্রে আমরা প্রথম 3টে সরলরেখাকে নাম দিলাম 1, 2, 3। এবার আমার কাজ হবে প্রথম সেই একই রকম প্রথম দুটো থেকে আমাকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, 3য় নম্বর সমীকরণে বসাতে হবে। এই হচ্ছে সমবিন্দুর অঙ্কগুলোর এইটাই করতে হয়। তো প্রথম দুটো সমীকরণের থেকে সমাধান কিভাবে করেছি দেখো। 1 নম্বর সরলরেখাকে কস বিটা দিয়ে গুণ, আর 2 নম্বর সরলরেখা কস আলফা দিয়ে গুণ করার পরে দুটোকে বিয়োগ করে দিয়ে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করে নিয়েছি। এটা ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি হলে আমরা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা লাগিয়ে এটা করেছি, আর এই ক্ষেত্রে ফর্মুলা হয়নি। তো ওয়াই যখন বের করলাম, তোমরা তখন এরপরে ওয়াই এর ভ্যালুটা হয় 1 কিংবা 2 বসিয়ে তোমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবে, কিন্তু আমরা ওইভাবে করিনি। ওইভাবে করলেও হবে, কিন্তু তার থেকে একটু সহজ পদ্ধতিতে করেছি। লিখেছি আবার 1 নম্বর সরলরেখাকে সাইন বিটা আর মাইনাস 2 নম্বর সরলরেখাকে সাইন আলফা করে পাই, অর্থাৎ মানে একবার এক্স তাড়িয়ে ওয়াই বের করেছে, একবার ওয়াই তাড়িয়ে এক্স বের করেছে। এইভাবে করেছি আমরা সমাধানটা, দিয়ে এখানে এক্স এর ভ্যালু বের করেছি। তাহলে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু যেটা পেলাম, মানে যে ছেদবিন্দুটা পেলাম, ছেদবিন্দু হচ্ছে এইটা কমা এইটা। এই যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা অবশ্যই যদি 3টে সরলরেখা সমবিন্দু হয়, 3টে সরলরেখা, তাহলে প্রথম দুটো সমাধান করে যে এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়েছি সেটা অবশ্যই 3 নম্বরকে স্যাটিসফাই করবে, 3 নম্বরকে সিদ্ধ করবে। তো সেক্ষেত্রে 3 নম্বরে বসিয়ে দিয়েছি। দেখো এক্স আর ওয়াই এর মান 3 নম্বরে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করেছি, আর কিছুই না। ক্যালকুলেশন করেছি, এক্ষেত্রে বিটা মাইনাস আলফা ছিল, এটাকে ঘুরিয়ে দিয়ে মাইনাস নিয়ে এসছে আলফা মাইনাস বিটা করে, লসাগুটা সুবিধা হবে একই রকম আনার জন্য। তো সেক্ষেত্রে এরপরে সমাধানটা তোমরা লাইন বাই লাইন দেখে নেবে, খুব একটা জটিল নেই সমাধানে। ফাইনালি যেটা এসছে এটাই হচ্ছে প্রদত্ত শর্ত, ঠিক আছে, যে পি কস থিটা মাইনাস বিটা ইকুয়ালস টু কিউ কস থিটা মাইনাস আলফা হলে আমরা বলতে পারি যে 3টে সরলরেখার সমবিন্দু, মানে এটাই হচ্ছে শর্ত প্রদত্ত। বেশ, এবার আমরা পরের পাতায় চলে যাব। 15 দাগের অঙ্কটা, এটা খুব ভালো অঙ্ক। 15টা কি বলেছে, যে এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়ালস টু 0 হলে দেখাও যে
এই একটা সরলরেখা, এই একটা ও এই একটা সরলরেখা, তিনটি সমবিন্দু। তো তিনটে সরলরেখা সমবিন্দু হতে গেলে যে শর্তটা তোমার দরকার, সেই শর্তটা দেওয়া আছে যে এইটা যদি হয় তবে তিনটে সরলরেখা সমবিন্দু দেখাও, এটা বলেছে। তো যে শর্তটা দিয়েছে সেই শর্তটাকে আমি 2 লাইন করে এইভাবে রেখে দিয়েছি। ঠিক আছে, দেখে নাও। প্রত্যেকটাকে A1/A, B, C দিয়ে ভাগ করে দিয়েছি, দিয়ে এইভাবে রেখে দিয়েছি। এবার যে তিনটে সরলরেখা সমীকরণ দেওয়া আছে সেটাকে 1, 2, 3 নাম্বার দিয়েছি। এখন এই শর্তটা যদি তিনটের ক্ষেত্রে প্রযোজ্য হয় তবেই তিনটে সরলরেখা সমবিন্দু, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। মানে এই শর্তটা যদি মেনটেন করতে পারে, এটা যদি হয় তবে তিনটে সরলরেখা তোমার সমবিন্দু। তো এই শর্তটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, প্রথম যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণে যদি এক্স এর জায়গায় আমি -1 আর ওয়াই জায়গায় যদি -1 পুট করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে ওই শর্তটা চলে আসছে। তারপর সমাধান করো, দেখো এই শর্তটা চলে আসছে, মানে এই যে তোমাকে যে শর্তটা দিয়েছিল এই শর্তটা চলে আসছে। ওই একইভাবে বাকি দুটো ইকুয়েশনও আমি পুট করেছি, এক্স ইকুয়ালস টু -1 আর ওয়াই ইকুয়ালস টু -1, দেখো বাকি দুটোতেও সেই শর্তটা চলে আসছে। তার মানে আমি কি সিদ্ধান্ত পেলাম? আমি এটাই পেলাম যে এক্স ইকুয়ালস টু -1 আর ওয়াই ইকুয়ালস টু -1 পয়েন্টে এই তিনটে সরলরেখা এই শর্তটা চলে আসছে, এই শর্তটা চলে আসছে বলেই এই পয়েন্টে অর্থাৎ -1, -1 পয়েন্টে এই তিনটে সরলরেখা ছেদ করেছে, অর্থাৎ এই তিনটে সরলরেখা -1, -1 পয়েন্টে সমবিন্দু। দেখে নাও। বেশ, এবার 16 দাগের অঙ্কটা কি বলেছে যে px প্লাস qy প্লাস r ইকুয়ালস টু 0 সরলরেখা পরিবর্তনশীল সহগ তিনটি হলো PQRটা পরিবর্তনশীল রীতিমতো, এবং এই PQR এর মধ্যে PA প্লাস QB প্লাস RC ইকুয়ালস টু 0 সম্বন্ধ থাকলে, মানে PQR এই তিনটের মধ্যে আবার এইভাবে সম্বন্ধযুক্ত, তিনটে এইভাবে সম্বন্ধযুক্ত বলেছে থাকলে, যেখানে ABC স্থির ধ্রুবক, দেখাও যে পরিবর্তনশীল সরলরেখাটি সর্বদা স্থির বিন্দুগামী হয়। কোনটা পরিবর্তনশীল সরলরেখা? এইটা, যেখানে PQ আর R পরিবর্তনশীল সহগ। এবার এই যে সরলরেখাটা তোমাকে দিয়েছে, এই সরলরেখাটা বলেছে যে দেখাও যে এই যে পরিবর্তনশীল সরলরেখাটা সেটা সর্বদা একটা স্থির বিন্দুগামী। বেশ, তাহলে এবার আমাকে যে প্রথমে সমীকরণটা টুকে নিলাম, এটাকে 1 নম্বর নাম্বার দিলাম। এবার এই যে PQR পরস্পর যেভাবে সম্বন্ধযুক্ত সেটাকে টুকে নেওয়ার পরে এটাকে আমরা 1 নম্বর আকারে সাজাবো। 1 নম্বরে যে প্যাটার্নে সাজানো আছে সেই প্যাটার্নে এটাকে সাজাবো। কিভাবে? দেখো, প্রত্যেকটাকে সি দিয়ে ভাগ করে দিয়েছি, ভাগ করে দেওয়ার পরে এটাকে সুন্দর করে সাজিয়ে দেখো 1 আর 2 এর অনুরূপ, মানে 1 এর অনুরূপ করে 2 নম্বর মানে এটাকে সাজিয়েছি, ঠিক এই প্যাটার্নে সাজিয়েছি। এই প্যাটার্নে সাজানোর পরে আমি সিদ্ধান্ত আসতে পারছি, মানে দুটোকে তুলনা করলে বলা যাবে যে এক্স এর ভ্যালু হচ্ছে A/C, ওয়াই এর ভ্যালু হচ্ছে B/C। এবার ক্লিয়ার বুঝতে পারা যাচ্ছে যে এই যে পয়েন্টটা, অর্থাৎ 1 নম্বর যে সরলরেখাটা এই A/C, B/C বিন্দুগামী, যা একটি স্থির বিন্দু, যেখানে ABC স্থির ধ্রুবক, যেটা বইয়ে বলে দেওয়া আছে। ঠিক আছে, এটা খুব সহজ অঙ্ক ছিল। 17টা বলেছে যে প্রমাণ করো যে y ইকুয়ালস টু m1x প্লাস c1, y ইকুয়ালস টু m2x প্লাস c2 ও x ইজ ইকুয়াল টু 0 সরলরেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এইটা। বেশ, তো তিনটে সরলরেখার দ্বারা একটা ত্রিভুজ উৎপন্ন হবে। যে তিনটে সমীকরণ দিয়েছে আমরা বুঝতেই পারছি যে এই যে সরলরেখাটা রয়েছে এটা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার সরলরেখা সমীকরণ। আমরা জানি y ইকুয়ালস টু mx প্লাস c আকারে যে সরলরেখাগুলো থাকে সেগুলো হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার সরলরেখা সমীকরণ। তো ধরে নাও এই একটা অক্ষ টেনেছি, ঠিক আছে। তো এবার এই ধরনের সরলরেখা সমীকরণ ফার্স্টেরটা আমি মনে করছি যে y অক্ষকে C1 পয়েন্টে কাট করেছে, তো সেক্ষেত্রে ধরে নাও ফার্স্টের সরলরেখাটাকে আমি এইটা ভাবছি, আর দ্বিতীয় যে সরলরেখাটা আছে সেটা ধরে নাও আমি এইটা ভাবছি। তাহলে এইটা হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এইটুকু দৈর্ঘ্যটা কত হবে? এইটুকুর দৈর্ঘ্যটা হবে C1, মানে এটা হচ্ছে প্রথম সমীকরণ m1x প্লাস c1, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ y ইজ ইকুয়াল টু m2x প্লাস c2।
তাহলে দেখো এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে C1 হবে, তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক হবে 0,C1। ক্লিয়ার? ওই একইভাবে এই পয়েন্টটার স্থানাঙ্ক হবে 0,C2। তোমাকে তো বলেনি যে C1 বড় আর C2 ছোট, বা C2 বড় C1 ছোট, এরকম কিছু বলেনি তো। তো সেক্ষেত্রে আমি প্রথম সমীকরণটাকে এইটা ভেবেছি। তুমি যদি মনে করো না এইটাকে আমি প্রথম সমীকরণ ভাববো, এইটাকে আমি এইখানে রাখবো, দ্বিতীয় সমীকরণ ভাববো, তার সেটা করলেও কোনো অসুবিধা নেই। যেটা ইচ্ছা করবে সে, তোমাকে তো মেনশন করে বলে দেয়নি যে C1 বড় C2 বড়, এরকম কোনো মেনশন করে বলে দেয়নি। তো দুটো সরলরেখা আমি এইভাবে ধরেছি। আর আরেকটা যেটা সরলরেখা আছে সেটা হচ্ছে y=0। y=0 মানে তো এই লাইনটা, y=0 লাইনটা হচ্ছে এইটা। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা হচ্ছে y=0 লাইন গোটাটা। তো সেক্ষেত্রে দেখো ত্রিভুজ কিভাবে উৎপন্ন হচ্ছে, এই যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে, এই তিনটে লাইন দ্বারা এই ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখাতে হবে যে এইটা। তো এখন ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগাবো, ওই ফর্মুলাটা লাগাবো। তো সেক্ষেত্রে আমাকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বের করতে গেলে আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা ভূমি এবং কোনটা উচ্চতা ধরলে আমাকে খুব সহজেই ফর্মুলা লাগিয়ে অঙ্কটা হয়ে যাবে। দেখো ভালো করে, এই ক্ষেত্রে আমরা এইটাকে ভূমি ভাববো, মানে এটাকে ঘুরিয়ে নেবো। দেখো এইটাকে ভূমি ভাববো, তাহলে সুবিধা হয়। তাহলে এটাকে ভূমি ভাবলে এইটুকু দৈর্ঘ্য কত হবে, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য C1, আর এখান থেকে এত দূরের দৈর্ঘ্য C2, তাহলে এইটুকু দৈর্ঘ্য হবে C2 - C1। এটাই হবে এই ভূমিটার দৈর্ঘ্য, তাই না? ভূমিটার দৈর্ঘ্য হয়ে গেল। আর উচ্চতা আমরা এখান থেকে এইটুকু উচ্চতা। তাহলে এখন কাজ হবে আমার উচ্চতাটা বের করা, মানে এই পয়েন্টটা যদি আমি জানতে পারি, এটা ধরো এটা A পয়েন্ট ধরে নাও, এটা A পয়েন্ট ধরে নাও, এটা B পয়েন্ট ধরে নাও, এটা C পয়েন্ট ধরে নাও। তা আমার কাজ হবে এখন B পয়েন্টটা বের করা। এই B পয়েন্টটা যদি বের করতে পারি তবে আমি উচ্চতাটা কত হবে সেটা বলে দিতে পারবো। আর উচ্চতাটা বলে দিতে পারলে তাহলে তখন আমরা ফর্মুলা লাগাবো হাফ ইন্টু এই যে ভূমি আর এই যে উচ্চতা। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো আমরা খাতায় করেছি, তিনটে সমীকরণের নাম্বার দিয়েছি, তারপরে ছবিটা এঁকেছি, ছবিটা তো বুঝিয়ে দিলাম। এরপরে এসি অর্থাৎ এই ভূমিটা বের করেছি, হিসাব মতো এটাকে ভূমি ভেবে ভূমিটা বের করে নিচ্ছি, C2 - C1 একক। এবার এই বি পয়েন্টটা বের করতে গেলে আমাকে বুঝতে পারছি বি পয়েন্টটা কিভাবে বের হবে, যে এই 1 নম্বর আর 2 নম্বর সরলরেখার ছেদবিন্দু এটা। তাহলে ছেদবিন্দু বের করতে গেলে দুটো সরলরেখার সমীকরণ করে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। কিন্তু খেয়াল করে দেখো আমি শুধু এক্স বের করেছি, মানে ওয়াই ওয়াই ইকুয়াল করে দিয়ে দুটো সরলরেখার ইকুয়াল করে দিয়ে এক্স বের করেছি, ওয়াইটা আর বের করিনি। কারণ ওয়াইটা আর দরকার নেই, মানে এক্স বের করেছি, এক্স এর ভ্যালু যদি তুমি যে কোনো একটা সমীকরণে বসা ওয়াই বেরিয়ে যায়। তাহলে বি এর স্থানাঙ্ক আমরা গোটাগুটি পাই। বি এর স্থানাঙ্ক এখানে কিছু লিখিনি, বি এর স্থানাঙ্ক আমরা গোটাটাই পাই। কিন্তু সেক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু পেয়েছি, ওয়াই এর ভ্যালু আর দরকার নেই। কেন দরকার নেই? কারণ এইটা ভূমি তো। আর উচ্চতা যেটা আমি বলছি তোমাকে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দরকার আমার। উচ্চতা যেটা বলছি সেটা দেখো এই ডিবি, এইটাও যা, এখান থেকে এইটুকুই তাই। তার মানে কি, আমাকে এক্স এর মানটা বের করতে পারলেই হলো, ওয়াই আর দরকার নেই। যদি দরকার পড়তো তাহলে বের করতাম। তাহলে যেটা এক্স মানে ধরো যেটা এক্স এর স্থানাঙ্ক হবে সেটাই তো হবে এর উচ্চতাটা। তাহলে এক্স এর মান তো বের করছে, আর ওয়াই এর মান বের করলেও করা যাবে, সেটা আমার কোনো কাজে লাগবে না বলে আমি আর বের করিনি। তো যেই এক্স এর মানটা বের করেছে মানে বি এর আমি এক্স এর স্থানাঙ্কটা পেয়ে গেছি। তাহলে এবার ফর্মুলা লাগাবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি এটা আর উচ্চতা হচ্ছে এইটা, এক্স এর মানটা। ফর্মুলা লাগিয়ে তোমার যেটা প্রমাণ করতে বলেছে সেটা চলে এসছে, তাই না? তাহলে আমরা এটা প্রমাণিত লিখব। ঠিক আছে, এটা খুব ভালো অঙ্ক, তোমরা করে নিও, এটা করে নিও। এরপরে 18 দাগের অঙ্কটা উদাহরণ নম্বর 26-এর মতো, ওই কারণের জন্য এটা করাইনি। আর 19 দাগের অঙ্কটা ক্ষেত্রে একটু মানে এর পরের চ্যাপ্টারে একটু কনসেপ্ট দরকার, কারণ যে দুটো সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে পরস্পরের পারপেন্ডিকুলার সরলরেখা। ভালো করে দেখবে তোমরা পড়ে, এটা পারপেন্ডিকুলার সরলরেখা হবে, এই একটা সরলরেখা হবে, এই একটা সরলরেখা হবে। পারপেন্ডিকুলার কেন বলছি? কারণ সহগগুলো উল্টিয়ে দেওয়া আছে এবং মিডলের চিহ্নটা প্লাসের জায়গায় মাইনাস দেওয়া আছে। ঠিক আছে, তো এই অঙ্কটার ক্ষেত্রে ক্যালকুলেশন এত বড় এবং এত জটিল, ওই কারণের জন্য এটা করাইনি এবং পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট নয়। তোমরা এই পর্যন্ত করে নিতে পারো। এবার নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী অনুশীলনের অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো তোমরা।